প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শামসুল হোসেন স্কুলের কলেজের পক্ষ থেকে আমি আল আমিন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ডিপার্টমেন্ট ডে শিফট তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস প্রকোপ, সারা বিশ্ব জুড়ে প্রায় 210টিরও বেশি দেশে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে এখন বহু লোক এর দ্বারা আক্রান্ত হচ্ছে। তোমরা আশা করি বাসায় বসে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং সুস্থ থাকার কৌশলগুলো অবলম্বন করবে। আর তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে যাতে অচিরেই এই করোনার প্রভাব থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের যে সেন্টেন্সটির উপরে আমরা আজকে আলোচনা করব তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমেই জেনে নেওয়া যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। যখন একটি কথা সাধারণভাবে বলা হয় বা বিবৃতিমূলক কোনো কথা, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসা যায় যে ন্যারেশন শব্দটির অর্থ কি। ন্যারেশন শব্দটির অর্থ হচ্ছে উক্তি। আমি আবার বলছি, ন্যারেশন শব্দটির অর্থ হচ্ছে উক্তি। সংজ্ঞায়িত করলে এভাবে বলা যায়, বক্তা যখন তার কথা হুবহু উদ্ধৃত করে বলে বা তার বক্তব্য অন্যের কথায় প্রকাশ পায়, আর সেই প্রকাশ পাওয়ার কৌশল বা প্রক্রিয়াই হচ্ছে ন্যারেশন। ন্যারেশনের যে প্রকারভেদ তা আমরা জানি। ন্যারেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি। সংজ্ঞায়িত করলে এভাবে বলা যায়, ডাইরেক্ট ন্যারেশনকে বক্তা তার কথা হুবহু উদ্ধৃত করে বললেই সেটি ডাইরেক্ট ন্যারেশন। আমরা একটি উদাহরণ দিয়ে দেখতে পাই, যেমন he says I am ill। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্তা তার কথা হুবহু উদ্ধৃত করে বলছে, তাই এই বাক্যটিকে আমরা বলতে পারি যে ডাইরেক্ট স্পিচ অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশনের কথা আমরা আসি। ইনডাইরেক্ট ন্যারেশন সংজ্ঞা যদি আমরা বলতে চাই, এভাবে সংজ্ঞায়িত করা যায় যে বক্তা তার কথা হুবহু উদ্ধৃত করে না বলে তার বক্তব্য অন্যের কথায় প্রকাশ করলেই সেটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, he says that he is ill। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বক্তা তার কথা হুবহু উদ্ধৃত না করে তার বক্তব্য অন্যের কথায় প্রকাশ করছে, তাই এটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা দেখতে পাবো যে ন্যারেশনের মধ্যে দুইটি অংশ আছে। একটি হচ্ছে রিপোর্টিং অংশ, একটি রিকর্ডেড স্পিচের অংশ। এখন আমরা দেখতে পাবো সেই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এই অংশটি, এই পুরো অংশটিকে বলা হয় রিপোর্টিং স্পিচ অর্থাৎ, আর এই অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনে আমরা দুটি অংশ পেয়ে গেলাম। একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং অংশ, রিপোর্ট করার অংশ, আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটি অংশের মধ্যে এখন আমরা আরো চিনতে পারবো যে কোন অংশটি কিভাবে কাজ করে, কোন অংশের পৃথক পৃথক নাম কি। এখন আমরা দেখি যে এই অংশটিকে, এই যে সাবজেক্ট, এই রিপোর্টিং স্পিচের যে প্রথম যে সাবজেক্ট, এটাকে বলা হয় রিপোর্টিং সাবজেক্ট। রিপোর্টিং সাবজেক্ট। এই রিপোর্টিং সাবজেক্টের পরে অবস্থান করে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচ অংশে, এখন আমরা রিপোর্টেড স্পিচ অংশে যে অংশগুলো পৃথক পৃথকভাবে নামকরণ করবো তাও আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে
প্রথম এই সাবজেক্টটি এটিকে বলা হয় রেকর্ডেড স্পিচের সাবজেক্ট। রেকর্ডেড স্পিচ এর সাবজেক্ট, এটি হচ্ছে রেকর্ডেড স্পিচের ভার্ব। এবং এটি হচ্ছে রেকর্ডেড স্পিচের বাকি অংশ। আমরা দেখতে পাচ্ছি এই বাকি অংশ। এখন আমরা যখন একটি ডাইরেক্ট নারেশনকে, একটি ডাইরেক্ট স্পিচকে আমরা চেঞ্জ করতে যাব, তখন আমাদের আরো কিছু বিষয় লক্ষণীয়, আরো কিছু বিষয় আমাদেরকে এখন দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লক্ষ্য করব কিভাবে রিপোর্টিং ভার্বের চেঞ্জ, রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা ইনডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে হয়, সেটি আমরা একটু লক্ষ্য করি। আমরা এই ছকটি একটু দেখে নিই, ছকটি দেখলেই আমরা বুঝতে পারব। ডাইরেক্ট নারেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেম একটি ভার্ব সেটি ইনডাইরেক্ট করার সময় সেম রূপেই বহাল থাকবে। এটি প্রেজেন্ট, এখানে ইনডাইরেক্টের সময় রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট থাকবে। যদি আমরা দেখতে পাই সেস, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা অবশ্যই সেস লিখব। যদি আমরা দেখতে পাই সেস টু, অবশ্যই এটিকে ইনডাইরেক্ট করার সময় আমরা সেস টু ব্যবহার করতে পারি, অথবা আমরা সেস টু এর পরিবর্তে টেলস ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরো দেখতে পাবো ডাইরেক্ট নারেশনের যে রিপোর্টিং ভার্বগুলো, সেই রিপোর্টিং ভার্বগুলো ইনডাইরেক্ট নারেশনে আরো কিভাবে চেঞ্জ হয়। রিপোর্টিং ভার্ব যদি আমরা শুধু সেট দেখতে পাই রিপোর্টিং ভার্বটি, তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সাধারণত সেট লিখি। আর আমরা যদি রিপোর্টিং ভার্ব সেট টু ব্যবহার করি, সেট টু এর পরিবর্তে আমরা ইনডাইরেক্ট করার সময় সেট টু লিখতে পারি, অথবা সেট টু এর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। এবারে আসা যাক যে আমরা কখনো কখনো ডাইরেক্ট নারেশনের যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের পরে আমরা অবজেক্ট দেখতে পাবো। সেই অবজেক্টগুলো সাধারণত টোল্ড এর পরে বসবে। টোল্ড এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আমরা দেখতে পাবো, অথবা সেট টু এর পরে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট দেখতে পাবো। সেস টু এর পরে অথবা টেলস এর পরে আমরা অবজেক্ট দেখতে পাবো রিপোর্টিং ভার্বের পরে। আবার কখনো কখনো দেখবো শুধু সাবজেক্টই সে তার বক্তব্য দিচ্ছে, কোনো অবজেক্ট থাকবে না। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ন্যারেশনের পরিবর্তনে চলে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব যে ন্যারেশনের ক্ষেত্রে যে প্রোনাউনের পরিবর্তন হয়, সেই প্রোনাউন পরিবর্তন সম্পর্কে একটি ছক তোমাদের উদ্দেশ্যে দেওয়া হলো। তোমরা ভিডিওটি পজ করে একটু এই প্রোনাউনের পরিবর্তনটি খাতায় লিখে নিবে, এটা তোমাদের উপকার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোনাউনের পরিবর্তন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। তো সাবজেক্ট রূপে যে ফার্স্ট পারসন এখানে দেয়া আই, তার অবজেক্টিভ রূপটা হচ্ছে মি, আর পসেসিভ রূপটা হচ্ছে মাই। সাবজেক্ট রূপে উই দেয়া আছে, তার অবজেক্ট হচ্ছে আস, পসেসিভ হচ্ছে আর। সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট ইউ, ইউ এর অবজেক্ট ইউই থাকবে, এর পসেসিভ হচ্ছে ইউর। সাবজেক্ট হচ্ছে শি, তার অবজেক্ট হচ্ছে হার, আর এর পসেসিভ হচ্ছে হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পরবর্তী অংশ আমরা লিখে রাখছি, তারপরে তোমরা সেগুলো তুলে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাকি অংশগুলো দেখতে পাচ্ছি যে হি, এখানে সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ হি, এই হি এর অবজেক্ট হচ্ছে হি, তার পসেসিভ হচ্ছে ইজ। দে, এটি হচ্ছে সাবজেক্টিভ গ্রুপ, তার অবজেক্ট হচ্ছে দেয়ার, এর পসেসিভ হচ্ছে দেয়ার। আর সাবজেক্ট অফ ইট, এর অবজেক্ট হচ্ছে ইট, আর পসেসিভ হচ্ছে ইটস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এক্সারসাইজ করে দেখব ন্যারেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি এক্সারসাইজ করব অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সারসাইজ। তোমরা একটু ভালো করে খেয়াল করো। হি সেজ আই অ্যাম ইন। এখানে আমরা প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে রিপোর্টিং সাবজেক্ট হচ্ছে হি, আর সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং স্পিচ হচ্ছে এই পুরো অংশটুকু। হি নামক ব্যক্তি এখানে একজন লোক
বক্তা সে কথা বলছে, এখানে কোনো শ্রোতা দেয়া নেই। আমরা সাধারণত এখানে শ্রোতা রূপে যাকে পাই সেটি হচ্ছে অবজেক্ট। সেই শ্রোতা এখানে দেয়া নেই, শুধু বক্তা দেয়া আছে, অর্থাৎ সাবজেক্ট। সাবজেক্ট সে তার ভার্বের মাধ্যমে যে কথাটা বলছে, সে ভার্বের মাধ্যমে যে কথা উদ্ধৃত করছে, সেই কথাটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে যদি আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কখনো ফার্স্ট পারসন সিঙ্গুলার দেখতে পাই, অবশ্যই সেই ফার্স্ট পারসন সিঙ্গুলার রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ইন্ডিকেট করে। অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন আই একই ব্যক্তিকে বোঝায়। আমরা যখন এটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, অবশ্যই ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, তখন রিপোর্টিং সাবজেক্ট যা আছে আমরা তাই লিখব। এরপরে রিপোর্টিং ভার্বটি আমরা আগেই দেখিয়েছিলাম একটি ছক, যে শেষ থাকলে আমরা শেষ লিখব। আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচকে সংযোগ করার জন্য আমরা একটি কনজাংশন ব্যবহার করব, দ্যাট। এরপরে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে একই ব্যক্তি বোঝায়। অতএব এটি হচ্ছে সাবজেক্টিভ নাউন, এটি পরিবর্তিত হয়ে এটি আইয়ের স্থলে গিয়ে বসবে, অর্থাৎ আইয়ের জায়গায় কি বসবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বটি এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর রিপোর্টেড স্পিচের ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অতএব এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পড়ে। আর এখানে আই এর পরে যে এম ভার্বটি দেওয়া ছিল, আই ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে আই এর পরে এম ছিল। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অতএব এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট হওয়ার কারণে এই রিপোর্টেড স্পিচের ভার্বটিও প্রেজেন্ট ফর্মেই বহাল থাকবে। হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা ইজ বসাবো এবং বাকি অংশ লিখে দিব। এই হচ্ছে আমাদের প্রথম এক্সারসাইজ। এখানে আমরা দ্বিতীয় বাক্যটি দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্বিতীয় বাক্যটি ভালো করে খেয়াল করবে। এখানে রিপোর্টিং ভার্বের শুরুতে একজন বক্তা আছে এবং রিপোর্টিং ভার্বের পরে একজন শ্রোতা দেওয়া আছে, অর্থাৎ অবজেক্ট দেওয়া আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেজ টু, আর সেজ এই ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্ম, রিপোর্টেড স্পিচের ভার্বটিও হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করে দেখব। প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি বসাই। সেজ টু থাকলে আমরা আগে বলেছিলাম সেজ টু আমরা লিখতে পারি, অথবা সেজ টু এর জায়গায় আমরা টেলস বসাতে পারি। তারপরে আমরা অবজেক্ট লিখব। এরপর রিপোর্টেড স্পিচকে জুড়ে দেওয়ার জন্য আমরা একটি কনজাংশন ব্যবহার করব। এখন আমাদের কথা ছিল যে যদি একটা রিপোর্টিং স্পিচের অংশে যদি সাবজেক্ট এবং অবজেক্ট পাওয়া যায়, বক্তা এবং শ্রোতা পাওয়া যায়, তাহলে খেয়াল করে দেখতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কোন ব্যক্তিকে বোঝাচ্ছে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট দ্বারা রিপোর্টিং স্পিচের এখানে দুইজন ব্যক্তি আছে, কোন ব্যক্তিকে বোঝাচ্ছে? বক্তা শ্রোতাকে বলছে ইউ আর হি। আমরা আরেকটি সূত্র খুঁজে পাই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ হয় তখন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। আমি আবার বলছি, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ইউ হয় তখন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। অর্থাৎ মি হচ্ছে এখানে ফার্স্ট পারসনের অবজেক্ট, আর এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই। ইউ এখানে হচ্ছে সাবজেক্ট রূপে বসেছে এই বাক্যের শুরুতে, রিপোর্টেড স্পিচের শুরুতে। অতএব সাবজেক্টিভ রূপটি এসে এখানে বসবে। যেহেতু পারসনের পরিবর্তন হতে গেলে আমরা বলেছি যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ইউ হলে সেটা এই শ্রোতাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তো সাবজেক্টিভ রূপ এখানে আই আমরা বসালাম। এরপর আই ফার্স্ট পারসন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ সেকেন্ড পারসন হওয়ার কারণে আর বসেছিল। তো আই ফার্স্ট পারসন হওয়ার কারণে আমরা ভার্বটি বসাবো এম। তারপরে আমরা বাকি অংশ লিখে দিব। এই হয়ে গেল আমাদের ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্বিতীয় সেন্টেন্স। এবং বাকি অংশ ই এখানে
বসেছে এই বাক্যে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়। আমরা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী বাক্যে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। কিভাবে আমরা পরবর্তী বাক্যটা ন্যারেশন করবো? আমরা সাধারণ বাক্য দিয়ে আমাদের যাচ্ছি। এবং he said I am eating. এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনে যে রিপোর্টিং সাবজেক্ট এখানে দিয়ে দেয়া এবং রিপোর্টিং ভার্বটি হচ্ছে said, আর রিপোর্টিং ভার্বটির পরে আমরা রিপোর্টেড স্পিচ দেখতে পাচ্ছি I am eating। তো রিপোর্টিং ভার্বটি এখানে পাস্ট ফর্মে দেয়া আছে। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্ম হয় তাহলে রিপোর্টিং স্পিচের ভার্বটিও পাস্ট ফর্মে রূপান্তর হবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা পরিবর্তন করে দেখি। সাবজেক্ট আমাদের কি যা আছে তাই আমরা লিখলাম, মূল ভার্বটি said আমরা ব্যবহার করলাম রিপোর্টিং ভার্ব। এরপর রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করার জন্য আমরা একটি কনজাংশন ব্যবহার করব দ্যাট। আমরা আগেই বলেছিলাম যদি শুধু বক্তা থাকে অর্থাৎ সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্টই যদি শুধু থাকে বক্তা রূপে, এখানে যদি কোনো শ্রোতা না থাকে, কোনো অবজেক্ট না থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ওই সাবজেক্টটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টই বোঝায়। সো এই হি এসে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের স্থানে সাবজেক্ট থেকে বসবে। আর এই রিপোর্টিং ভার্বটি পাস্ট হওয়ার কারণে, হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এম এর স্থলে ওয়াজ বসাবো, ওয়াজ ব্যবহার করব এবং বাকি অংশ যথারীতি লিখে দেব। তাহলেই হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন পাস্টের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরবর্তী বাক্য দেখি। রহিম said to me, you are right. শিক্ষার্থীবৃন্দ, এখন এখানে আমরা ডাইরেক্ট ন্যারেশনে যথারীতি আমরা ডাইরেক্ট ন্যারেশনে যা দেখতে পাচ্ছি সেই সাবজেক্ট বক্তা, said to রিপোর্টিং, said এখানে রিপোর্টিং ভার্ব, তার সাথে একটা প্রিপোজিশন দেয়া আছে to, এবং শ্রোতা আছে অবজেক্ট মি। আর রিপোর্টিং স্পিচের সাবজেক্ট রূপে ইউ এখানে উপস্থিত এবং রিপোর্টিং ভার্বটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর বাকি অংশ রাইট। তো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করি এই সাবজেক্ট, এই সেন্টেন্সটিকে। সাবজেক্ট হচ্ছে রহিম, যথারীতি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রহিম। আমরা আগে বলেছিলাম said to থাকলে আমরা said to ব্যবহার করতে পারি, অথবা said to এর জায়গায় আমরা told লিখতে পারি। told এর পরে সরাসরি ব্যক্তিবাচক অবজেক্ট বসানো যায়। তারপর যথারীতি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য রিপোর্টিং স্পিচকে জুড়ে দেওয়ার জন্য আমরা কনজাংশন দ্যাট ব্যবহার করব। এবং আমরা আগেই বলেছিলাম যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটি রিপোর্টিং ভার্বের শ্রোতাকে ইন্ডিকেট করে, শ্রোতাকে বোঝায়। যদি সেকেন্ড পারসন হয় ইউ, সেটি শ্রোতাকে বোঝায় এবং সেই অবজেক্ট রূপে যে শ্রোতা মি দেয়া আছে তার সাবজেক্ট একটু আমরা একটু আগে ছকে লিখেছিলাম আই, সেই আই নামক সাবজেক্টে এসে ইউ এর স্থানে বসবে ইনডাইরেক্ট করার সময়। আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ইউ ছিল সেকেন্ড পারসন সিঙ্গুলার অর প্লুরাল। তাই এখন এই রিপোর্টিং ভার্বটি পাস্ট হওয়ার কারণে এই রিপোর্টেড স্পিচের ভার্বটি সেটিও পাস্টে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ এটি পাস্ট হওয়ার কারণে সবসময় আমরা দেখতে পাবো সাধারণ বাক্যে এই রিপোর্টিং ভার্বের পাস্ট ফর্মের কারণে রিপোর্টেড স্পিচের ভার্বটি পাস্ট টেন্সে রূপান্তরিত হবে, পাস্ট ফর্মে রূপান্তরিত হবে। তো আই ফার্স্ট পারসন হচ্ছে সিঙ্গুলার, এরপরে আমরা আই এর পরে যে ভার্বটি আমরা আরকে দেখতে পাচ্ছি তার রূপান্তর হবে ওয়াজ, যে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার। যথারীতি আমরা বাকি অংশ। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে তোমরা আজকে এই অনলাইন ক্লাস এই ভিডিওটি দেখে ন্যারেশন সম্পর্কে এই আলোচনা, বিস্তারিত আলোচনা দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ এবং বাসায় বসে তোমরা এভাবে তোমাদের পাঠ্য বইয়ের, তোমাদের স্কুল থেকে পাঠ্য করা বইয়ের 286 পৃষ্ঠার কিছু এক্সারসাইজ আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের পৃষ্ঠা 286
এই 86 পৃষ্ঠা তোমরা এক্সারসাইজগুলো একটু বাসায় বসে এই নিয়ম মেনে তোমরা একটু চর্চা করবে। আমি আশা করি তোমরা সফল হবে এবং বাসায় তোমাদের সময়টা কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।